রঞ্জন ভট্টাচার্য, অরিজিন মুর্শিদাবাদ, এখন কলকাতায় দীর্ঘদিন ধরে সেটেল, দক্ষিণ কলকাতায়। আমাদের কংগ্রেস করতেন, পরবর্তীকালে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, মমতা ব্যানার্জির নির্দেশে ওই জেলায় কাজও করেছেন অনেক দিন। পরবর্তীকালে সম্প্রতি উনি দিল্লিতে না এখানে জয়েন করেছিলেন, সোমেন মিত্র কংগ্রেসে, সোমেন মিত্র মহাশয়ের ওখানে আবার ফিরে যান, জয়েন করেন। কিন্তু এখন তার নতুন করে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে স্থির সিদ্ধান্তে এসেছেন যে যেমন উনি তৃণমূল কংগ্রেসে করতেন, পুনর্বার উনি মমতা ব্যানার্জির শুভেচ্ছা নিয়ে তৃণমূলের আদর্শ এবং নীতিতে যা বিশ্বাস করতেন আগে সেইটা করে তৃণমূল কংগ্রেসেই থাকবেন, তৃণমূল কংগ্রেসেই করবেন। এই পুনরায় যে প্রত্যাবর্তন হলো আজকে, সেই সময় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে ভুল অতীতে হয়ে গেছে তার পুনরাবৃত্তি হবে না। নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে তৃণমূল কংগ্রেস করবেন এবং মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা হিসাবে গণ্য হবেন। হ্যাঁ, ওনার প্রায় কয়েকশো সমর্থক তারা এসেছেন মুর্শিদাবাদ থেকে। তাদের সমেত আমরা তাদের আনন্দের সাথে অভিনন্দন জানিয়ে এখানে গ্রহণ করলাম আমাদের পার্টিতে। তোমাকে আমাকে না, আমাকে না, আমাকে কেন পড়াবি? এটা তোকে দিলাম আমি। হ্যাঁ, এই ফ্ল্যাগটা তো তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত মুখার্জি, ভট্টাচার্য, হুমায়ুন কবির, এখন আমাদের যে দৈনন্দিন যে প্রেস কনফারেন্স হয়, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মিনিস্টার, সেটাকে এখন তিনি আমাদের দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স শুরু করবেন। আচ্ছা, প্রথমেই আজকে আপনাদের সকলকে স্বাগত। 2021 নতুন বছরের প্রথম মাসের শেষ দিন। প্রতিদিনের মতন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠক হচ্ছে আজকের দিনেও, এবং কিছু গুরুত্বপূর্ণ কথা এই সাংবাদিক বৈঠক থেকে আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে চাই। প্রথমেই এটা বলতে চাই যে কৃষক আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে স্পষ্টতই বোঝা যায় যে আমাদের নেত্রী কৃষকদের সঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিন থাকবেন। তিনি যা বলেন তা কাজে করে দেখান। এই রাজ্যের প্রশাসকের মাথায় থেকে তিনি যেভাবে কৃষকদের পাশে থেকেছেন, এটা প্রমাণ করে যে তিনি বিরোধী নেত্রী যখন ছিলেন তখনও কৃষকদের পাশে ছিলেন, প্রশাসনের মুখ্য হিসাবেও তিনি কৃষকদের পাশে আছেন। কৃষক বন্ধু যে প্রকল্প, এই প্রকল্প কৃষকদের পক্ষে যে কতটা ভালো তা আজ বাংলার কৃষকরা মেনে নিয়েছেন এবং জানেন যে এই প্রকল্প তাদের পক্ষে কতটা সুবিধাজনক।
একটু যদি আপনাদের মাধ্যমে আবার আমরা এই প্রকল্পের কথা এবং সঙ্গে সঙ্গে যারা কৃষকদের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, তারা কতটা কৃষক বিরোধী সেই তুলনামূলক বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তারা বারে বারেই পিএম কিষাণের কথা বলেন, কিন্তু আমাদের নেত্রীর সরকারের মুখ্য ভূমিকায় থেকে তিনি যেভাবে কৃষক বন্ধু প্রকল্প করেছেন তার সাথে তফাৎটা কোথায়, এটা আরেকবার বোধহয় বলে দেওয়ার প্রয়োজন আছে। কি সুবিধা পাওয়া যায় কৃষক বন্ধুতে? একর প্রতি 5,000 টাকা, কৃষকরা একর প্রতি 5,000 টাকা পান। পিএম কিষাণে কি পাওয়া যায়? একর প্রতি সর্বাধিক আর্থিক সহায়তা হচ্ছে 1,214 টাকা। 5,000 টাকা কৃষক বন্ধু, পিএম কিষাণ হচ্ছে 1,214। সুযোগ কারা পান? সমস্ত কৃষক পরিবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সুবিধা পান, অর্থাৎ তারা সুবিধা প্রাপ্ত সবাই, অর্থাৎ যতগুলো কৃষক পরিবার আছেন। আর পিএম কিষাণে কি হয়? 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা দেওয়া হয়, সার্বিকভাবে সমস্ত কৃষকদের নয়। আমি আবার পুনর্বার বলি, সার্বিকভাবে সমস্ত কৃষকদের নয়। বিমার ক্ষেত্রে কি হয়? কৃষক বন্ধুর 100% বিমা রাজ্য সরকার বহন করে, পিএম কিষাণ 92%, অর্থাৎ এখানেও রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সুবিধা আরো বেশি করে পৌঁছে দেন। অতিরিক্ত সুবিধা কি পাওয়া যায়? কৃষক বন্ধু 18 থেকে 60 বছর বয়সে কৃষকের মৃত্যুতে পরিবারকে 2 লক্ষ টাকা দিয়ে এই রাজ্যের মাটি মানুষের সরকার কৃষকের পাশে থাকে। এই ধরনের কোনো সাহায্য কিষাণদের দেওয়া হয় না, কৃষকদের দেওয়া হয় না পিএম কিষাণে। কিস্তি গ্রহণকারীরা সুবিধাভোগীর সংখ্যা কত, অর্থাৎ কিস্তি গ্রহণকারী সুবিধাভোগীর সংখ্যা সময়ের সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে এই সংখ্যা বাড়ছে, আর সময়ের সাথে সাথে পিএম কিষাণে সুবিধাভোগীর সংখ্যা কমছে। প্রথম কিস্তিতে 10.13 কোটি ছিলেন, পঞ্চম কিস্তিতে কমে দাঁড়িয়েছে 6.5 কোটি, অর্থাৎ প্রতি কিস্তি কমে যাচ্ছে, অর্থাৎ কিষাণরা বঞ্চিত হচ্ছেন। 1 বছরের ফলাফল কি? 18-19 কৃষক বন্ধু 94% কৃষক প্রথম 8 মাসের কিস্তির টাকা পেয়েছেন। 94% কৃষক কিস্তির টাকা পেয়েছেন 8 মাসে। আর পিএম কিষাণে 48% টাকা কৃষক কিস্তির পায়নি, অর্থাৎ 48% পায়নি পিএম কিষাণে, আর কৃষক বন্ধুতে পেয়েছে 94% কৃষক। তাতে পরিষ্কার বোঝা যায় যে পিএম কিষাণ আর কৃষক বন্ধুর মধ্যে কৃষক বন্ধু আসল মানুষের ভালো করা, কিষাণের ভালো করা, এই সুবিধাগুলো কিষাণের কাছে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটা করছে। এবং আমাদের নেত্রী তিনি সরকারের মুখ্য ভূমিকায় থেকে এই কাজটা করছেন কৃষক বন্ধু হয়ে। যারা বিভ্রান্ত করতে চেষ্টা করছে মানুষকে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন না। কৃষক আন্দোলন আপনারা দেখছেন, সারা ভারতবর্ষ শুধু নয় বিশ্ব দেখছে কৃষক আন্দোলন। কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ কৃষক আন্দোলনের
পক্ষে নিয়ে তাদের পক্ষে দাঁড়াবার কোনো পদক্ষেপ এখনো অবধি নেননি। এটা ভারতবর্ষের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ দেখছেন। এই বড় আন্দোলনটাকে কিভাবে ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছেন। আগামী দিন পার্লামেন্ট শুরু হচ্ছে, একদিন পরেই পার্লামেন্ট শুরু, এবং সেই পার্লামেন্টে সংসদে 19টি বিরোধী দল একসাথে কৃষকদের পাশে থাকবে। আপনারা দেখবেন পার্লামেন্ট এরপরে আপনাদের কাছে সেটা সংসদ থেকে পরিষ্কার হবে। আরেকটি তথ্য পুনর্বার বলার প্রয়োজন আছে, কারণ বারবার বলছি এই কারণে যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে ভারতীয় জনতা পার্টির থেকে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নেতৃত্ব, সরকারে যারা রয়েছেন, সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, তারা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। আমরা তাই বারবার এই তথ্যগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। স্বাস্থ্যসাথী এমন একটি প্রকল্প যে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত, এই প্রকল্পে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রথম এই প্রকল্প শুরু হয়েছে ডিসেম্বর 2016 ডিসেম্বরে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী, আর আয়ুষ্মান প্রকল্প শুরু হয়েছে 2018 অক্টোবরে। ফলে স্বাস্থ্যসাথী অনেক আগেই রাজ্যের মুখ্য ভূমিকায় থেকে মাননীয়া নেত্রী স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা ভেবেছেন। 7.5 কোটি মানুষ এর ভেতরে আগেই অন্তর্ভুক্ত হয়েছিলেন। পরবর্তীতে আরও 2.5 কোটি মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে, আপনারা জানেন। এবং এই রাজ্যের 10 কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর এখতিয়ারের মধ্যে রয়েছে। আর্থিক সাহায্য 100% টাকা দেয় রাজ্যের সরকার। অর্থাৎ আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পে যে টাকা দেওয়া হয় প্রিমিয়াম বাবদ, তার 100% রাজ্য সরকার বহন করে। এটা কোনো কেন্দ্রীয় সরকারের একটা টাকাও এই বাবদে আসেও না, খরচও হয় না, সমস্তটা বহন করে রাজ্যের সরকার। আর কি করে আয়ুষ্মান ভারত? আয়ুষ্মান ভারত 60% টাকা দেয় কেন্দ্রের সরকার, আর রাজ্যগুলিকে বহন করতে হয় 40%। রাজ্যগুলিকে ব্যয়ভার বহন করতে হয়। 5 লক্ষ টাকা পরিবারের সুবিধা, এখানেও 5 লক্ষ, আয়ুষ্মান ভারতেও 5 লক্ষ। কিন্তু এখানের 5 লক্ষ আমরা আগেও বলেছি 10 কোটি পরিবার, তাদের জন্য 5 লক্ষ টাকা করে বরাদ্দ। আর স্বাস্থ্য সাথীতে 130 কোটির ওপরের দেশ, 130 কোটির ওপরের দেশে স্বাস্থ্য সাথীর টার্গেট ফিগার হচ্ছে 50 কোটি, অর্থাৎ 80 কোটির ওপরের মানুষ কিন্তু এই অন্তর্ভুক্তিকরণের বাইরে, আয়ুষ্মান ভারতের বাইরে। সুতরাং আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের নেত্রী তিনি সরকারে থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে সকলের স্বাস্থ্য সুনিশ্চিত করছেন, পরিষেবা সুনিশ্চিত করছেন। সুবিধা প্রাপক বাংলার 100% মানুষ, আমি আগেই বলেছি, আর ভারতের 40% মানুষ, এটাও আপনাদের কাছে আমি পরিষ্কার করে দিলাম। খরচ এবছর 2000 কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। বাংলা প্রতি বছর 925 কোটি টাকা খরচা করে স্বাস্থ্যসাথীর প্রকল্পের জন্য। এবছর এই বাবদ 2000 কোটি টাকা খরচা হবে। আর 2019-20 অর্থবর্ষে আয়ুষ্মান ভারতের জন্য বরাদ্দ তহবিলের মাত্র অর্ধেক ব্যয় করেছে সরকার। অর্থাৎ তারা টার্গেট তো দূরের কথা, বছরের টার্গেটেও পৌঁছতে পারেনি।
ফলে স্বাস্থ্যসাথী সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষকে পরিষেবা দিচ্ছে তাতে কেন্দ্রীয় সরকার আজকে ভীত হয়েছে। মহিলা ক্ষমতায়ন আমরা পুনর্বার করে বলতে চাই, যেভাবে মহিলা ক্ষমতায়নকে আরও দৃঢ়তা দিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা ভারতবর্ষে যারা সরকার চালাচ্ছে তাদের কাছে বোধহয় চক্ষুশূল হয়ে গেছে। কারণ মহিলারা ক্ষমতায়ন তাদের হাতে আসুক, সশক্তিকরণ হোক, এটা বোধহয় তারা চান না। আমরা সবাই জানি যে এই স্বাস্থ্যসাথীর পরিবারের প্রধান মহিলা, বয়োজ্যেষ্ঠা মহিলা, এবং সঙ্গে সঙ্গে পরিষ্কার করে বলতে চাই আমাদের নেত্রী যৌথ পরিবারের একটা নতুন সংজ্ঞা দিয়েছেন। যৌথ পরিবার বলতে মহিলারা শুধু তাদের বাপের বাড়ির বাবা, কাকা, জ্যাঠা আর শ্বশুর বাড়ির স্বামী, ভাসুর, দেওর, এই যৌথ পরিবারই যে তাদের যৌথ আসল সংজ্ঞা নয়। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একত্রিত হয়ে সেটাই যে আসল যৌথ পরিবারের সংজ্ঞা, এটা আমাদের নেত্রী এই ক্ষমতায়নের মধ্য দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন। অন্ধকারে আচ্ছন্ন যে দিকগুলো আজও সমাজে আছে, যেগুলো বহু মহিলাকে তার সম্মুখীন হতে হয়, সেই অন্ধকারে আচ্ছন্ন দিকগুলিকে আলোকে উজ্জ্বল করতে মাননীয়া নেত্রী আমাদের, তিনি এই ক্ষমতায়ন দিয়েছেন। যদি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এক হয়, আর যদি শ্বশুর বাড়ি কথা আর বাপের বাড়ির কথা সবই একটা মেয়ের মাধ্যমে সবাই জানতে পারে, একে অপরের পাশে দাঁড়ানোটা আরও দৃঢ়তা লাভ করে, ঐক্যবদ্ধ হওয়াটা আরও দৃঢ়তা লাভ করে, তাহলে সমাজ একটা নতুন পথে হাঁটবে। এটা আমাদের মাননীয়া নেত্রী করেছেন। এরপর আমি চলে যাই যে আজকে আমরা অনেক বহিরাগতকে এখানে দেখলাম। এই বহিরাগত বলবার সময় আমরা বলতে চাই যে এই বাংলা কিন্তু অতিথি বৎসল, বাংলা মতন অতিথি পরায়ণ হয়তো অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাবো না। বাংলা এতটাই অতিথি পরায়ণ। এখানে যারা রয়েছেন বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টির সঙ্গে সম্পৃক্ত হয়ে অনেকে রয়েছেন, এখানে অনেক আগরওয়ালরা রয়েছেন, অনেক শর্মারা রয়েছেন, অনেক মুখার্জিরা রয়েছেন, অনেক ডিসুজারা রয়েছেন। সবাই কিন্তু বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন, তাদের আমরা একেবারে বহিরাগত বলছি না। কিন্তু আজকে আমরা দেখছি ভোটের হাওয়ায় অনেক বহিরাগত এখানে যাতায়াত করছে। তাদের মধ্যে কখনো দেখছি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী, কখনো দেখছি উত্তরপ্রদেশের সাংসদ, কখনো দেখছি মধ্যপ্রদেশের যাদের জায়গা হয়নি তারা এখানে এসে ঘোরাফেরা করছে। ওখানে কোথাও চাকরি বাকরি পাওয়া যায়নি, রাজনৈতিক চাকরি, এখানে এসে ঘোরাফেরা করছে। আমরা তাদের বহিরাগত বলছি। এবারে দেখলাম যে এমনই একজন বহিরাগত, আমি প্রথমে বলেছিলাম যে আজকে 31 তারিখ, এই বছরের প্রথম মাসের শেষ তারিখ, এবং সেখানে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে কেউ একজন বহিরাগত বোধহয় এখানে আসবেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী 2 দিন থাকবেন। কিন্তু আমরা দেখলাম তিনি ভার্চুয়াল সভায় যোগদান করলেন, অর্থাৎ ভার্চুয়ালি সভায় যোগদান করলেন। তিনি সশরীরে এলেন না, বাংলায় সশরীরে এলেন না। এবার ইনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তো স্বরাষ্ট্রমন্ত্রী একটুখানি আমাদের মনে করে নিতে হবে যে ওনার অতীতটাই বা কি, বর্তমানটাই বা কি। এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে স্বরাষ্ট্র দপ্তরটা তার হাতে আছে, এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার চলছে ভারতবর্ষে, সেটা
কতটা সুরক্ষা দিতে পারবে ভারতবর্ষের মানুষকে। অতীতে আমি যদি 2002 সালে বলি, তাহলে গুজরাটে সুসংগঠিত হত্যা এবং লুট, 3 দিন ধরে একটা পরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে হত্যা এবং লুট চলেছে। সারা ভারতবর্ষ দেখেছে, তাই নয়, আন্তর্জাতিক মহল দেখেছে। এবং আন্তর্জাতিক মহল দেখেছে কতটা নিষ্ঠুর হতে পারে একটা রাজ্যের সরকার। গুজরাতের সেই গোধরার ঘটনা, একথা সকলের স্মরণে আছে। এবং সেই সময় পরিকল্পিতভাবে জাতিগত একটি দাঙ্গা লাগানো হয়েছিল, যার জন্যে তৎকালীন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের, আজকে যিনি প্রধানমন্ত্রী, তাকে কূটনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কূটনৈতিক নিষেধাজ্ঞা। এবং প্রাক্তন আইপিএস আধিকারিকরাও কিন্তু এখানে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই পরিকল্পিত ঘটনার জন্য। 2004 সাল, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তিনি একটি আইনে সংশোধন আনতে চেয়েছিলেন। আইনটা হয়েছিল কি? গুজরাটে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন। এই আইনে যেটা তিনি করতে চেয়েছিলেন, সেটা তৎকালীন রাষ্ট্রপতি কালাম সাহেব, অর্থাৎ আবুল কালাম, আব্দুল কালাম তিনিও সেদিনকে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। এবং তার পরবর্তীতে প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, তারা সবাই এটা প্রত্যাখ্যান করেছিলেন। অর্থাৎ আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি কালাম সাহেব সহ পাটিল, অর্থাৎ প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, তারা সবাই এটা প্রত্যাখ্যান করেছিলেন। 2005 একজন ব্যক্তি ও তার স্ত্রীকে হত্যা করা, অর্থাৎ তাদের পরিকল্পিতভাবে এনকাউন্টার করে তাদের খুন করা। খুন শব্দটা ব্যবহার করছি কারণ এনকাউন্টার বিচার ব্যবস্থার মধ্যে না গিয়ে এনকাউন্টার করা, এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল, যার জন্য 2010 সালে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে যেতে হয়েছিল। এবং তার গুজরাটের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, গুজরাট প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আবার পুনর্বার বলি, আজকে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিচার ব্যবস্থা তারা ক্ষমতায় এসে সবসময় যেমন সব কিছুকে নিয়ন্ত্রণে আনতে চান, সব কিছুকে প্রভাবিত করতে চান, বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করে পরে মুক্তি পেয়েছিলেন। 2006 সালে তুলসীরাম প্রজাপতি এনকাউন্টার, মনে করিয়ে দিচ্ছি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের হাত থেকে বাঁচাতে ওনার প্রভাব খাটিয়ে সেই ব্যক্তি সহযোগী, অর্থাৎ আগে যাকে এনকাউন্টারে মারা হয়েছিল তার সহযোগী তুলসীরাম প্রজাপতি, তাকেও হত্যা করানো হয়েছিল। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যিনি, তিনি হত্যা সংগঠিত করবার মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আজকে আমি বলেছি আগেই যে অতীত আর বর্তমান দুটোই আমি বলবো। বর্তমানে কি অবস্থা? জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, আমরা দেখেছি নাগরিকদের মৃত্যু বেড়েছে 36%। যাদের হাতে আজকে আছে, নাগরিকদের মৃত্যু বেড়েছে 36%। সুরক্ষা বাহিনী নিহত হওয়ার সংখ্যা বেড়েছে 93%। পর্যটকদের হত্যার সংখ্যা বেড়েছে 133%। মোট সন্ত্রাসবাদ বেড়েছে 176%। এদের হাতে আজকে ভারতবর্ষ সুরক্ষিত কিনা ভারতবর্ষের মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝছেন। 2014 থেকে 2019 অর্থাৎ অধ্যাদেশ বা অর্ডিন্যান্স আমরা যেটাকে বলি, যা পরবর্তীতে আইনে পরিণত করতে হয়, এই অধ্যাদেশ
যদি আমরা দেখি 2014 থেকে 19-এর মধ্যে আর তার আগে 9 থেকে 14 পর্যন্ত কটা ইউপিএ 2 সরকারের আমলে 5টি অধ্যাদেশ হয়েছিল, অর্থাৎ 5 বছরে 5টি অর্ডিন্যান্স। আর 2014 থেকে 19 আমাদের এই আমলে 10টি অর্ডিন্যান্স হয়েছে। প্রতি বছর 14 থেকে 19 10টি অর্ডিন্যান্স, এবং লকডাউনের মধ্যে 11টি অর্ডিন্যান্স হয়েছে। 11টি অর্ডিন্যান্স, যাতে কোভিড সম্পর্কিত হচ্ছে মাত্র 5টি, আর বাকিগুলো আপনারা জানেন কৃষকদের নিয়ে যাদের ভীষণ চিন্তা, তারা কিভাবে রাতের অন্ধকারে সংসদকে একদম অন্ধকারে রেখে অর্ডিন্যান্স তৈরি করে সেটাকে আইনে পরিণত করেছে, আপনারা দেখেছেন। এবারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যদি 19-20 রিপোর্ট কার্ড দেখি, তাহলে জম্মু ও কাশ্মীরে 8 মাসেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ ছিল, এবং ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এটি অসাংবিধানিক হিসাবে ঘোষণার জন্য সুপ্রিম কোর্টকে পদক্ষেপ নিতে হয়েছিল। অর্থাৎ এই অসাংবিধানিক কাজটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তিনি তার প্রচেষ্টায় হয়েছিল, যাতে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টকে। নাগরিকত্ব সংশোধনী বিল, এটাও তো দেখেছেন, এটা হয়েছে কাদের নাগরিক হিসাবে চিহ্নিত করবে বলে অনেক সংশোধনী আনা হয়েছে, কিন্তু আজ অবধি কোনো বিধি তৈরি হয়নি। অর্থাৎ এই সংশোধনী আনার জন্য বহু মানুষ বিভিন্ন ক্যাম্পে তারা এখনো রয়েছেন, কিন্তু কোনো বিধি এনে তারা তাকে চালু করবেন। আইনটাকে করতে গেলে রুলস লাগে, সেই রুলস অর্থাৎ বিধি এখনো পর্যন্ত হয়নি। সুতরাং বুঝতেই পারছেন যে আজকে দাঁড়িয়ে কোন জায়গায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাজ করছেন। শিক্ষার্থীদের আক্রমণ, এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা যা ঘটেছে। লাইব্রেরিতে অধ্যয়নরত জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের ওপর 2019 সালে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের দিল্লি পুলিশ আক্রমণ করেছিল। আপনারা সবাই জানেন, ভারতবর্ষের মানুষ জানে, জেএনইউ অনুপ্রবেশ করেছিল এবং বিজেপি গুন্ডারা আক্রমণ করেছিল। তখন দিল্লির পুলিশ কিচ্ছু করেনি, এটা আন্তর্জাতিক মহলও দেখেছে। দিল্লির দাঙ্গা 2020, দিল্লির দাঙ্গা ফেব্রুয়ারিতে দিল্লিতে প্রায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে, কোনো পদক্ষেপ করা হয়নি। 2020 ততক্ষণ কি করছিলেন? ততক্ষণ ট্রাম্প, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট, ট্রাম্পকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, তার জন্য কি কি করা হবে সেই কথা ভারতবর্ষের সরকার ভাবছিল। প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে অভ্যর্থনা জানাবেন তার ব্যবস্থার জন্য, তার বিনোদন কি করে হবে তার ব্যবস্থার জন্য। সিআরপিএফ 2019-এ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে 800 কোটি টাকা ঘাটতি, যারা বলে সুরক্ষা দেবে, 800 কোটি টাকা ঘাটতি, অর্থাৎ সিআরপিএফ এর কর্মীদের জন্য রেশনে অর্থে ঘাটতি, রেশনের অর্থে ঘাটতি, 6 মাসের রেশন বকেয়া আছে। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দুদিনের আসার কথা থাকলেও তিনি আসেননি, ভার্চুয়ালি তাকে বক্তৃতা দিতে হলো, সশরীরে আসতে পারলেন না। আজকে ভারতবর্ষ কতটা সুরক্ষিত এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, কতটা সুরক্ষিত আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের হাতে, এটা আজকে ভারতবর্ষের মানুষ একদম বুঝতে পারছেন এবং বাংলার মানুষও বুঝতে পারছেন।
এটা সারা ভারতবর্ষ দেখেছে যে দিল্লির পুলিশের ব্যর্থতা। দিল্লির পুলিশ কিভাবে নিয়ন্ত্রিত হয়, কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়? রাজ্য সরকারের দ্বারা নয়, কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাদের ব্যর্থতা, পরিকল্পিতভাবে এই ধরনের কাজ করে কৃষক আন্দোলনটার ব্যাঘাত ঘটাবার জন্য, আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য, একটা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাবার জন্য এই কাজ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি তো আগেই বলেছি যে এখানে কৃষকরা যে সুবিধা পান, আমি তুলনামূলকভাবে পিএম কিষাণ কি পায় আর আমরা কি দিই সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করে দিয়েছি। তারপরেও কিন্তু বলা হয়েছে যে আপনারা কি চাইছেন, কাদের চাইছেন আপনারা বলুন, আমরা সেই হিসাবে তালিকা দেব। কিন্তু সেটা তো আসেনি, সেই চেক করার জিনিস তো আসেনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এটা আগেও কিন্তু আপনাদের কাছে আমরা ব্যাখ্যা করে দিয়েছিলাম। কি অ্যাকাউন্ট ডিটেলস পাঠাবে? নামের তালিকা পাঠিয়েছে, অ্যাকাউন্ট ডিটেলস ওরা কি চায়? ওরা কি চায়? অ্যাকাউন্ট ডিটেলস না পাঠানোর তো কোনো কারণ নেই, ওরা তো চাইবে কাদের, তবে তো বলবে। অর্থাৎ ওরা চুপচাপ থাকবে, আর যত দোষ নন্দ ঘোষ নাকি। দেখুন, আমরা যেটা বলতে চাই যে বাংলার মানুষ দেখছেন আসলে এই যে প্রকল্প এবং পরিকল্পনাগুলো, সেগুলো ওদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এই যে দুয়ারে সরকার, মানুষের দুয়ারে যাচ্ছে সরকার, এ তো কেউ ভাবেনি কোনোদিন। স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প, এ তো কেউ কোনোদিন ভাবেনি। কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, এ কোনোদিন ভাবেনি। সেইখানে দাঁড়িয়ে যেহেতু রাতের ঘুম উড়ে গেছে, সুতরাং লুটেরারা কিন্তু তাদের আয়নায় ওই নিজের ছবি দেখে, অন্যের ছবি দেখে না। প্রথম বলি যে এটা, এই স্বপ্নটা দুঃস্বপ্ন। এখানে আসার স্বপ্নটা ছেড়ে দিন। আর তারপর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এসে উনি কি 10 কোটি থেকে আয়ুষ্মান ভারত করে 1.5 কোটিতে নামিয়ে নিয়ে আসবেন? অর্থাৎ সুবিধা ভোক্তা যারা হবে তাদের 1.5 কোটিতে নামিয়ে নিয়ে আসবেন। তাদের দুঃস্বপ্ন দেখতে আমরা বলছি ওসব করে কিছু হবে না, দুঃস্বপ্ন দেখে লাভ নেই, এই বাংলায় আসতে হবে না। এখানে কোনো কোম্পানি চলে না। যারা নিজেরা কোম্পানি চালান তারা এই সব কথাগুলো বলেন। আমাদের দল অত্যন্ত গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র মেনে চলি। 2-1 জনকে গেল এলো তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের তৃণমূল কংগ্রেসের দলের অনেক হয়েছে, অনেক দেখেছি আমরা, সুতরাং এই নিয়ে আরও আবার বলবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। শুনুন, কে কি বলেছে আমার জানার দরকার নেই, কিভাবে ব্যর্থ হলো সেটাও জানার দরকার নেই। কে করে আনতে হয় নাকি টাকা, নাকি দিতে হয়? দিতে হয় না আনতে হয়? কেন্দ্রীয় সরকারের যেটা দেওয়ার কথা সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। 85,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্প এবং আমফান থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের সরকারের প্রাপ্য টাকা, অর্থাৎ বাংলার মানুষের প্রাপ্য টাকা, যেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। দেখুন, আমি আর ওনার কথা বলে আর কি বলবো বলুন। ওনার
কখন কিসে সম্মান উনি পান আর কিসে অসম্মানিত হন জানি না, কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ বিধানসভার তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওই হাউসটা হচ্ছে একটা কন্টিনিউইং হাউস, এই বছরের প্রথম সভাও ওটা নয়, এটা উনি পরিষ্কার করে বলে দিয়েছেন। ফলে সেখানে রাজ্যপালকে ডাকার কোনো জায়গা নেই। ফলে যখন ডাকবার প্রয়োজন হবে তখন নিশ্চয়ই ডাকা হবে, উনি একটু ধৈর্য ধরে থাকুন। উনি বরঞ্চ নিজের কথা ভাবুন, উনি জয় শাহকে কি করতে চান সেটা ভাবুন।